শিক্ষার্থীরা, তোমরা যারা আমার ক্লাস পছন্দ করো তোমাদের প্রতি ছোট্ট একটি অনুরোধ। বেলাল হোসেন নামে আমার এই নতুন চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এই ভিডিওর ডিসক্রিপশন এবং কমেন্টে আমার নতুন চ্যানেলের লিংক দেওয়া থাকবে। শিক্ষার্থীরা, জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি এই অনুশীলনীটি রয়েছে তোমাদের মূল বইয়ের 132 নম্বর পৃষ্ঠায়। তো এখানে বলা হয়েছে কি দেখো, জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি নোলক কবিতাটির সাথে তোমার জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কিনা কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তা নিচে লেখো। শিক্ষার্থীরা খেয়াল করো, এরকম অনুশীলনী কিন্তু আমরা এর আগের দুইটি কবিতায়ও পেয়েছিলাম। যেমন আমরা যখন মাঝি কবিতা পড়েছিলাম, যখন আমরা ময়নামতির চর কবিতা পড়েছিলাম, তখন কিন্তু আমরা এই জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি এরকম অনুশীলনী পেয়েছিলাম এবং আমরা সেগুলো সমাধানও করেছিলাম। শিক্ষার্থীরা, এই অনুশীলনীটিও ঠিক সেরকমই, অর্থাৎ আমরা নোলক কবিতাটি তো পড়েছি, পড়ার পরে নোলক কবিতার সাথে আমাদের বাস্তব জীবনের কোনো মিল আছে কিনা, কোনো সম্পর্ক আছে কিনা সেটি আমরা এখানে লিখব। দেখো, তোমাদের মূল বইতে এরকম খালি জায়গা করে দেওয়া রয়েছে, তোমরা চাইলে এইসব খালি জায়গায়ও লিখতে পারো, আবার তোমরা চাইলে খাতায়ও তোমাদের এই উত্তরটি লিখতে পারো। শিক্ষার্থীরা দেখো, এই হচ্ছে আমাদের সেই উত্তরটি। আমি এখানে উপস্থাপন করেছি যে কিভাবে এই নোলক কবিতাটি আমাদের বাস্তব জীবনের সাথে সম্পর্কিত। তো আমি তোমাদেরকে এটি এখন পড়ে শোনাচ্ছি এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি লিখেছি, নোলক কবিতার সাথে আমাদের চারপাশের অনেক মিল পাই, যা এখন হারিয়ে যাচ্ছে বা আগের মতো এখন আর দেখা যাচ্ছে না। সেই জিনিসগুলো কি কি আমরা সামনে পাবো। আমাদের বাঙালি সংস্কৃতির অনেক কথা জানি, যেগুলো একসময় খুব গুরুত্বের সাথে মানুষের জীবনের সাথে মিশেছিল, কিন্তু এখন আর সেভাবে দেখা যায় না। যেমন মাটি দিয়ে তৈরি বিভিন্ন তৈজসপত্র, হাঁড়ি কলস, বাসন বা পুতুল সহ অনেক রকম পণ্য সামগ্রী। এগুলো যদিও এখন কিছু শৌখিন মানুষ ব্যবহার করে, কিন্তু সমাজের সকল মানুষ এসব ঐতিহ্যপূর্ণ উপকরণ এখন আর ব্যবহার করছে না। শিক্ষার্থীরা দেখো, এখানে আমি উদাহরণ হিসেবে মাটির জিনিসপত্রের কথা উল্লেখ করেছি। যেমন একটা সময়ে আমাদের দেশের সকল শ্রেণীর মানুষজন কিন্তু মাটির তৈরি এই সকল জিনিস ব্যবহার করত। যেমন মাটির তৈরি হাঁড়ি, কলস, বাসন কোসন এগুলো কিন্তু ব্যবহার করত। ছোট ছেলেমেয়েরা মাটির তৈরি পুতুল দিয়ে খেলা করত, খেলনা দিয়ে খেলা করত। কিন্তু এখন আর সেরকম বিষয়গুলো কিন্তু খুব একটা চোখে পড়ে না। আধুনিকতার এই যুগে আমরা এখন বিভিন্ন আধুনিক বাসনকোসন পেয়েছি, বিভিন্ন পণ্য সামগ্রী পেয়েছি, এবং এইগুলোর জন্য আমাদের সেই আগের মাটির তৈরি জিনিসপত্র কিন্তু হারিয়ে গেছে। এগুলো এখন আর আমরা দেখি না। এরপরে বলা হয়েছে, আমাদের প্রকৃতিতে বিভিন্ন গাছগাছালির সংখ্যা ক্রমান্বয়ে কমে যাচ্ছে, বন উজাড় করা হচ্ছে, বসবাসের জায়গার অভাব এবং শিকারের ফলে অনেক পাখি আজ বিলুপ্ত প্রায়। দেখো শিক্ষার্থীরা, এরপরে বলা হয়েছে আমাদের প্রকৃতির কথা, যেখানে গাছপালা কিন্তু কমে গেছে। একটা সময় ছিল যখন আমরা যেদিকেই তাকাতাম সেদিকেই আমরা কি দেখতাম বলতো, সবুজ অরণ্য দেখতে পেতাম, চারিদিকে সবুজ গাছপালায় ভরপুর, কি সুন্দর বাতাস থাকতো চারিদিকে। কিন্তু এখন এমন একটা সময় এসে আমাদের এই দেশ পৌঁছেছে বা আমাদের এই পরিবেশ পৌঁছেছে যে আমাদের সেই গাছপালাগুলো কমে গেছে। আমাদের গাছপালাগুলো কেটে ফেলা হচ্ছে, বন উজাড় করে ফেলা হচ্ছে, এবং এই গাছপালাগুলো কেটে ফেলার ফলে কিন্তু পাখিদের আবাসস্থলেরও অভাব হচ্ছে। পাখিরা কোথায় বসবাস করে বলতো? পাখিরা কিন্তু বসবাস করে গাছে। তারা কিন্তু গাছে তাদের বাসা তৈরি করে বা নীড় তৈরি করে, যেখানে তারা বসবাস করে। কিন্তু এই সকল গাছগুলো কেটে ফেলার ফলে এখন কিন্তু সেই পাখিদেরও বসবাসের জায়গার অভাব হচ্ছে। পাশাপাশি অনেক পাখি আছে যেগুলো কিন্তু মানুষ শিকার করছে, আর এগুলোর ফলে কি হচ্ছে, আমাদের আগে যত পরিমাণ পাখি ছিল সেই পরিমাণ পাখি কিন্তু এখন আর আমরা দেখি না। এগুলো কিন্তু আমাদের পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এরপরে বলা হয়েছে, চাষযোগ্য জমিতে বাড়িঘর নির্মাণ হচ্ছে, নাগরিক জীবনে খেলার মাঠ কমে যাচ্ছে, উন্মুক্ত খোলা মাঠ নেই, ফলে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার জায়গারও আজ বড়ই অভাব। দেখো, এরপরে বলা হয়েছে আমাদের খোলা জায়গার কথা। একটা সময় কিন্তু বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, বিস্তীর্ণ জায়গা জুড়ে বিভিন্ন ফসল চাষ করা হতো, কিন্তু সেই সকল চাষযোগ্য জমিতে এখন আর চাষ করা হয় না। কেন? কারণ সেই জমিগুলোতে এখন নতুন করে বাড়িঘর নির্মাণ হচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির ফলে সেই সকল জায়গাগুলো এখন আর খালি রাখা সম্ভব হচ্ছে না, বাড়িঘর নির্মাণ হচ্ছে। আমাদের যে সকল খেলার মাঠগুলো ছিল সেগুলো আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। কেননা সেই খেলার মাঠগুলো দখল করে সেখানে কিন্তু নতুন নতুন বিল্ডিং উঠছে, নতুন নতুন ভবন উঠছে। এখন আমরা যে বুক ভরে একটু নিঃশ্বাস নেব এরকম খোলা জায়গাও কিন্তু আমাদের পরিবেশে নেই। তারপরে বলা হয়েছে, এক সময়ে দূরবর্তী যোগাযোগের জন্য চিঠির অনেক কদর ছিল, কিন্তু আধুনিকতার ছোঁয়ায় সেই চিঠি এখন আর কেউ ব্যবহার করে না। শিক্ষার্থীরা,
চিঠি ছিল একটা সময় আমাদের যোগাযোগের প্রধান মাধ্যম। আমরা কিন্তু অতীতে চিঠির মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় তথ্য পাঠাতাম এবং যোগাযোগ স্থাপন করতাম, কিন্তু এখন আধুনিকতার যুগে আমরা কিন্তু মোবাইলের মাধ্যমে যোগাযোগ করতে পারি, ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করতে পারি। তাই আমাদের সেই অতীত ঐতিহ্য এখন আর কিন্তু চোখে পড়ে না। তাই আমি সবশেষে লিখেছি, সুতরাং আমাদের অতীত জীবনে হারিয়ে যাওয়া অনেক ঐতিহ্যই আজ বিলুপ্ত প্রায়, যা নোলক কবিতায় কবি রূপক অর্থে আমাদের বোঝাতে চেয়েছেন। তার মানে শিক্ষার্থীরা আমরা দেখলাম নোলক কবিতায় কবি যেভাবে তার মায়ের সোনার নোলক হারিয়ে সেটি খুঁজতে চেয়েছেন, আমাদের অতীত ঐতিহ্যও কিন্তু ঠিক সেভাবেই হারিয়ে গেছে, যেগুলো আমাদের উচিত পুনরুদ্ধার করা। শিক্ষার্থীরা, আমি চেষ্টা করেছি আমাদের বাস্তব জীবনের সাথে নোলক কবিতার যেই সম্পর্কগুলো রয়েছে সেই সম্পর্কগুলো তোমাদের সামনে উপস্থাপন করার জন্য এবং তুলে ধরার জন্য। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে তোমরা এই জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি এই প্রশ্নের উত্তরটি লিখবে। শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে তোমাদের মতামত আমাকে জানাবে। আজকের ক্লাসে আমি চেষ্টা করেছি তোমাদের সাথে 132 নম্বর পৃষ্ঠায় জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি এই অংশটুকু নিয়ে আলোচনা করতে। এর পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করব কবিতার বৈশিষ্ট্য খুঁজি এই অংশটুকু নিয়ে আলোচনা করতে, এবং এখানে একটি ছক দেওয়া রয়েছে, এই ছকটিও আমি তোমাদেরকে উত্তর সহ পূরণ করে দেব। শিক্ষার্থীরা, সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।